গল্পের শুরুতে আমরা স্কুলে একটা ছেলে আর একটা মেয়েকে একসাথে ঝগড়া করতে দেখি। ছেলেটা মনে মনে বলে, আমি আমার ক্লাসমেটের সাথে বিয়ে করে ফেলেছি, যার সাথে আমার সম্পর্ক একদমই ভালো না, তাকে আমি একদমই দেখতে পারি না। এই কথা বলার পর গল্পটা এখান থেকে কিছু সময় পিছনে চলে আসে। আমরা ক্লাসরুমে এই দুইজনকে একসাথে ঝগড়া করতে দেখি। ছেলেটার নাম হলো সাইতো আর মেয়েটার নাম হলো আকানে। সাইতো আকানেকে বলে, তুমি আমাকে বিরক্ত করো না, তোমার কাছে যদি এতই টাইম থাকে তাহলে হয়তো কোনো কাজ করো, নয়তো বই পড়ো, এখানে দাঁড়িয়ে আমার মাথা কেন খাচ্ছ? আকানে বলে, আমি তোমাকে বিরক্ত করছি না, আমি তোমার মতো ফালতু ছেলের মাথা ঠিক করতে এসেছি। তখন হিমারি নামের এই মেয়েটা আকানেকে বলে, তুমি এই বেচারা ছেলেটাকে এভাবে বকা দিচ্ছ কেন? আকানে বলে, আমার কোনো দোষ নেই, এই ছেলেটার আমাদের ক্লাস নিয়ে কোনো টেনশন নেই, সে একটা কাজও ঠিকমতো করে না। হিমারি বলে, তুমি সাইতোর সাথে ঝগড়া করার জন্য প্রতিদিন এত এক্সাইটেড থাকো কেন? আকানে বলে, এই কথার উত্তর আমার কাছে নেই, আমি যখনই সাইতোর সামনে আসি তখনই আমার প্রচণ্ড রাগ ওঠে, আমার রক্ত গরম হয়ে যায়, সাইতোকে দেখলেই আমার তাকে ভর্তা বানাইতে মন চায়। সাইতো বলে, আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, এখানে নতুন কিছু নেই। তখন সেখানে সাইতোর ছোট বোন এসে বলে, আপনারা দুইজন কি আবারও ঝগড়া করছেন? সাইতো বলে, ঝগড়া করছি না, এই মেয়েটার মাথা আবারও পাগল হয়ে গিয়েছে। সাইতোর ছোট বোন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার ভাইটা অনেক কষ্ট পাচ্ছে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। সাইতো কান্না করে করে বলে, একটা ভাইয়ের কষ্ট শুধুমাত্র তার বোনই বুঝতে পারে। হিমারি আকানেকে বলে, তুমি যখনই দেখো তখনই সবসময় সব কথা নিয়ে সাইতোর সাথে ঝগড়া করতে থাকো, আমার মনে হয় তুমি সাইতোকে ভালোবেসে ফেলেছো, তাই না? আকানে বলে, একদমই না, এটা কখনোই হওয়া সম্ভব না, যদি পৃথিবীতে শুধুমাত্র ওই একটাই ছেলে থাকে তাহলেও কখনোই ওর সাথে আমার ভালোবাসা হওয়া সম্ভব না। সাইতো বলে, তুমি ঠিক বলেছ, পুরো পৃথিবী উলটপালট হয়ে গেলেও কখনোই তোমার সাথে আমার ভালোবাসা হবে না। স্কুল ছুটির পর সাইতো যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সাইতোর দাদাজি তাকে কল দিয়ে বলে, তোমার কাছে সময় থাকুক বা না থাকুক তুমি এখনই চা খাওয়ার জন্য আমার কাছে চলে আসো। সাইতো বলে, আমি দুঃখিত, আপনার সাথে ডেটে যাওয়ার জন্য আমার কাছে একদমই সময় নেই, আমাকে আজকে একটা বই পড়তে হবে। সাইতোর দাদাজি বলে, তোমার কাছে সবকিছুর জন্য সময় আছে, কিন্তু আমার সঙ্গে সময় কাটানোর জন্য সময় নেই, আমার সমস্ত বিজনেস, আমার কোম্পানি, এই সব কিছু একদিন তোমাকেই সামলাতে হবে, বুঝতে পেরেছ? আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার সাথে সময় কাটাও। সাইতো বলে, আপনি তো কমপক্ষে আরো 100 বছর বাঁচবেন, তাই না? দাদাজি বলে, তুমি কি এটা আমাকে মন থেকে বলছো নাকি আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করছো? সাইতো বলে, আপনার মনটাকে টুকরো টুকরো করার ক্ষমতা কারোর কাছেই নেই। দাদাজি বলে, তুমি এখন একটা ঠিক কথা বলেছ, তো বেটা তুমি এখন যখন সঠিক কথা বলেছ তাই বেশি উল্টাপাল্টা চিন্তাভাবনা না করে আমি তোমার জন্য যে গাড়ি পাঠিয়েছি ওই গাড়িতে করে সোজা আমার কাছে চলে আসো। তারপর সাইতো তারা দাদাজির পাঠানো গাড়িতে বসে পড়ে আর ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আপনারা কি বলতে পারবেন আমি কোথায় যাচ্ছি? ড্রাইভার বলে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করলেই জানতে পারবেন, এটা আমাদের বসের অর্ডার, আপনাকে এভাবে হঠাৎ করে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সাইতো বলে, কোনো সমস্যা নেই, আমার এখন এটার অভ্যাস হয়ে গিয়েছে। সাইতো আমাদেরকে বলতে থাকে, অনেক বছর আগে যখন সবকিছু লসের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন হোজো গ্রুপ নামে একটা কোম্পানি একদম নিঃস্ব হওয়ার পথে ছিল, কিন্তু তখন আমার দাদাজি টেনরিউ হোজো সবকিছুকে সামলে নিয়েছিলেন। সবাই আমার দাদাকে অনেক কথা শুনিয়েছিলেন, কারণ তিনি ওইসব ওয়ার্কারদেরকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন যাদের কাজে একদমই মন ছিল না। কিন্তু এটার জন্যই হোজো গ্রুপ গ্লোবাল হাইটেক কর্পোরেশনে পরিবর্তন হয়ে গিয়েছিল। আমার দাদার বয়স এখন 60 বছর হয়ে গিয়েছে, কিন্তু কাজ করার জন্য তার উৎসাহ আজও কমেনি। আজকেও তার কোম্পানি একদম তার আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সাইতো যখন তার দাদাজির পাঠানো ঠিকানায় পৌঁছায় তখন সেখানে আকানে এসে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? সাইতো বলে, আমাকে আমার দাদা এখানে আসতে বলেছে, কিন্তু তুমি এখানে কি করছো? আকানে বলে, আমাকে আমার দাদি এখানে আসতে বলেছে, কিন্তু এই কথা আমি তোমাকে কেন বলবো? সাইতো বলে, তুমি যদি বলতে না চাও তাহলে কথা বলা শুরু কেন করেছো? আকানে বলে, আমি মনে করেছিলাম দাদির সাথে ডিনার করব, অনেক মজা হবে, কিন্তু তোমার সঙ্গে দেখা করে আমার পুরো মুডটাই নষ্ট হয়ে গিয়েছে।
সাইতো বলে, তুমি এখন আমাকে একা ছেড়ে দিলে আমার মুডটা অনেক ভালো হয়ে যাবে। এটা শুনে আকানে আরো রাগান্বিত হয়ে যায়। সাইতো বলে, তুমি কি কিছুক্ষণের জন্য তোমার মুখ বন্ধ করতে পারবে না? আকানে বলে, তুমি তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চাও, না হলে আমি এভাবে কথা বলতেই থাকব। তখন সেখানে গাড়িতে করে সাইতোর দাদা আর আকানের দাদি চলে আসে। এরা দুইজন তাদের দাদা আর দাদিকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। সাইতোর দাদা তাদেরকে একটা হোটেলে নিয়ে আসে। আকানে যখন জুস খাচ্ছিল তখন সাইতো বলে, তুমি যখন থেকে এসেছো তখন থেকে শুধু জুসই পান করছো কেন? আকানে বলে, এমনিতে তো আমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু তোমার চেহারা দেখে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে গিয়েছে। সাইতো বলে, তুমি কি খাবার দেখে সবসময় এরকমই চেহারা বানাও নাকি, যেটা দেখে তোমার আশেপাশে সবার খাওয়ার ইচ্ছাটাই চলে যায়? আকানে বলে, একদমই না, আমি খাবার খাওয়ার সময় সেটাকে অনেক ভালোভাবে এনজয় করি। আর তোমার এরকম কথা শুনে আমার তোমাকে এখান থেকে গায়েব করে দিতে মন চাচ্ছে। সাইতো বলে, এমনিতেও তোমার সাথে এখানে থাকতে কারোর একটুও ইন্টারেস্ট নেই। তাদের ঝগড়া দেখে এরা দুইজন হাসতে থাকে আর বলতে থাকে, তোমাদের মধ্যে এত মেলামেশা দেখে আমাদের অনেক ভালো লাগছে। তোমাদের দেখে আমাদেরও আমাদের যৌবনের কথা মনে পড়ছে। সাইতো বলে, তো আপনারা আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? তারা দুইজন একসাথে বলে, তোমাদের দুইজনের বিয়ে হতে চলেছে। এটা শুনে সাইতো আর আকানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সাইতোর দাদা বলে, কি হয়েছে, তোমরা এরকম মুখ বানাচ্ছ কেন? বিয়ে হওয়ার জন্য 18 বছরই যথেষ্ট। আমি আবারও রিপিট করছি, তোমাদের দুজনের খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। সাইতোর দাদা বলতে থাকে, আমি আর আকানের দাদি আমরা দুইজন অনেক আগে থেকেই পরিচিত। আসলে আমরা দুইজন তোমাদের মতোই একসাথে পড়াশোনা করতাম এবং আমরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমরাও তোমাদের মতো উল্টাপাল্টা ঝগড়া করতে গিয়ে একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তারপর আমরা আমাদের মা বাবার কথা মতো বিয়ে করে ফেলেছিলাম। আমার ওয়াইফ এই দুনিয়া থেকে চলে গিয়েছে প্রায় 10 বছর হয়ে গেল, আর আকানের দাদাও অনেক সময় আগেই মারা গিয়েছে। সেজন্য আমি আর আকানের দাদি আমরা দুইজন এখন একসাথে সময় কাটাচ্ছি। আমরা দুইজন যখন পড়াশোনা করতাম তখনও অনেক সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু আমি এখন এটা ভাবছি যে যদি আমরা আলতু-ফালতু ঝগড়াঝাটি না করে একসাথে থাকতাম তাহলে আমরা আরো সুন্দরভাবে সময় কাটাতে পারতাম। সেজন্য আমরা আমাদের নাতি নাতনিদেরকে একসাথে বিয়ে করিয়ে দিতে চাই, যাতে তাদের অবস্থা আমাদের মতো না হয়। সাইতো বলে, আমি এটা একদমই মানতে পারছি না। আমাদের একে অপরের সাথে বিয়ে করার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর তাছাড়াও এই দেশে জোর জবরদস্তি করে কাউকে বিয়ে দেওয়া একটা বেআইনি কাজ। সাইতোর দাদা একটু হেসে বলে, আমি জানতাম তুমি এরকম কথাই বলবে, তোমরা একদম আমাদের মতোই, যৌবনকালে আমরাও এরকম কথাই বলতাম। এটা বলে সাইতোর দাদা একটা কুকুরকে দেখিয়ে সাইতোকে বলে, তুমি যদি আমাদের কথা না মানো তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি এবং হোজো গ্রুপের যত কিছু আছে সেই সমস্ত কিছু এই কুকুরটার নামে লিখে দিব, তুমি কিচ্ছু পাবে না। এটার মানে হলো আমি মরে গেলে হোজো গ্রুপও আমার সাথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তখন আকানের দাদি তাকে নিজের কাছে ডেকে তার কানে কানে কিছু একটা কথা বলে। সাইতোর দাদা বলে, তোমরা ভালোভাবে চিন্তা ভাবনা করে নাও, ভবিষ্যতের কথা চিন্তা করে তারপরে একটা ডিসিশন নাও। ইমোশনাল হয়ে বা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিও না। আমি তোমাদেরকে 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সিদ্ধান্ত আমাকে জানাতে হবে। এটা বলে তারা চলে যায়। আকানে বলে, তো তুমি কি ভাবলে, সত্যিই কি আমাদের বিয়ে হয়ে যাবে? সাইতো বলে, আমি জানি না, তুমি কি কিছু ভেবেছ? আকানে বলে, আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাদের কখনো এরকম অবস্থা হবে। সাইতো বলে, ওই সময় তোমার দাদি তোমার কানে কানে কি বলেছিল? আকানে বলে, এটা আমি তোমাকে কেন বলবো? সাইতো বলে, তারা আমাদের বিরুদ্ধে যে কোনো কিছু পরিকল্পনা করতে পারে, তাই আমার জানাটা অনেক জরুরি। আকানে বলে, কোনো দরকার নেই, আমি তোমাকে এটা বলা একটুও জরুরি মনে করি না। সাইতো বলে, ঠিক আছে, তাহলে তোমার যা মন চায় তাই করো। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আকানে তার বাড়িতে শুয়ে শুয়ে একটু আগে তার দাদির বলা কথাগুলোই ভাবছিল। তখন আকানের ফ্রেন্ড হিমারি তাকে কল করে বলে, তুমি কি করছো? আকানে বলে, কিছু না, আমি এমনি ভাবছিলাম যে যদি তোমার উপরে তোমার ফ্যামিলি বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে, আর সেটাও তার সাথে যাকে তুমি একদমই পছন্দ করো না, তাহলে তুমি কি করবে? হিমারি বলে, আমি ডাইরেক্ট মানা করে দেব। আকানে বলে, তুমি ঠিক বলেছ, বিয়ে তো নিজের ইচ্ছেতেই করা উচিত। আকানে বলে, হ্যাঁ অবশ্যই,
আমি যদি অন্য কাউকে পছন্দ করি তাহলে তাকে ছাড়া অন্য কারোর সাথে কিভাবে বিয়ে করব। আকানে অবাক হয়ে বলে, তুমি কাকে পছন্দ করো? তুমি আমাকে কখনো বলনি কেন এই কথা? হিমারি বলে, আমি এখন তার নামটা তোমাকে বলতে পারবো না, তবে তুমি তোমার কথা বলো, তুমি কি কাউকে পছন্দ করো? আকানে বলে, আমি কাউকে পছন্দ করি না, কিন্তু একজনকে অনেক ঘৃণা করি। আমি চাই তার উপরে ঠাডা পড়ুক, ওর চেহারা দেখলেই আমার রাগে রক্ত গরম হয়ে যায়। হিমারি বলে, যদি তুমি কাউকে পছন্দ না করো তাহলে ফ্যামিলির কথা মতোই বিয়ে করে ফেলো। তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ইনকাম করলে অনেক ভালোভাবে থাকতে পারবে। আকানে বলে, সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে যেটা হয় ওটার বিষয়ে তোমার কোনো ধারণা আছে? হিমারি বলে, তুমি কিসের কথা বলছো? আকানে অনেক লজ্জা পেতে পেতে বলে, ওই যে বিয়ের পরে একটা ছেলে আর একটা মেয়ের মাঝে যেটা হয় ওইটা। হিমারি মজা করে বলে, হ্যাঁ, তোমার তো 100টা বাচ্চা নিতে হবে। এটা শুনে আকানে আরো লজ্জা পেয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। সাইতো ভাবছিল, আমার দাদার কি এই পুরো পৃথিবীতে শুধু ওই মেয়েটাকেই চোখে পড়ল? ওকে স্কুলে সহ্য করাটাই আমার জন্য কষ্টকর হয়ে গিয়েছিল, এখন থেকে ওকে বাড়িতেও সহ্য করতে হবে। এখন আমি কি করব? আমার দ্বারা এটা কোনোভাবেই হবে না। সাইতোর বোন শিজে বলে, আপনাকে কোনো একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত মনে হচ্ছে। সাইতো বলে, দাদাজি আমাকে অনেক কঠিন একটা অর্ডার দিয়েছে এবং এটাও বলেছে যদি আমি হোজো গ্রুপের উত্তরাধিকারী হতে চাই তাহলে আমাকে দাদাজির কথা মতোই চলতে হবে, না হলে সে তার সমস্ত সম্পত্তি একটা কুকুরের নামে লিখে দিবে। শিজে বলে, তাহলে আপনি কোনটা চাচ্ছেন, একটা স্বাধীন জীবন নাকি কোম্পানির মালিক হওয়া? সাইতো বলে, সম্ভব হলে আমি দুইটাই চুজ করব। শিজে বলে, সবকিছু সবার নসিবে থাকে না, এরকম হওয়াটা কখনোই সম্ভব না যে যেমনটা আমরা চাইব সবকিছু ঠিক ওই রকমই হবে। এই দুনিয়ারও কিছু কায়দা কানুন আছে। জীবনে খুশি থাকার শুধু একটাই নিয়ম রয়েছে, সেটা হলো কোনো জিনিসকে দেখে ভয় পেও না, পালিয়ে যেও না, দাঁড়িয়ে থেকে সমস্যার মোকাবেলা করো। সাইতো বলে, তাহলে আমি কি কোম্পানি চুজ করব? শিজে বলে, এরকম হওয়াটা জরুরি না। যদি আপনি কোম্পানি চুজ না করেন তাহলে আপনাকে অসহায় হয়ে রাস্তায় দিন কাটাতে হবে, আর আপনার সাথে আমাকেও এমনটাই করতে হবে। সাইতো বলে, আমি তোমার সাথে কখনোই এরকম হতে দিব না। শিজে বলে, এটা আমি অনেক ভালোভাবে জানি, কিন্তু যদি আপনি আপনার ড্রিম লাইফ এনজয় করতে চান তাহলে আপনাকে দাদুর সিদ্ধান্তকে মেনে নিতে হবে, আর আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি আপনাকে সবসময় সাপোর্ট করব, এটা আমি প্রমিস করছি। শিজের কথা শুনে সাইতো কিছু একটা ভাবতে থাকে। এখান থেকে দৃশ্যটা 3 দিন সামনে চলে আসে। সাইতোর দাদা আর আকানের দাদি জিজ্ঞাসা করে, তো তোমরা কি সিদ্ধান্ত নিলে? আকানে আর সাইতো বলে, আমরা একে অপরের সাথে বিয়ে করতে রাজি। এটা শুনে তারা অবাক হয়ে যায়। আকানে সাইতোকে বলে, আমাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু তুমি একটা কথা ভালোভাবে জেনে রাখো, আমি তোমাকে বিয়ে করলেও তোমাকে একটুও ভালোবাসি না। বিয়েতে রাজি হওয়ার কথা শুনে এরা দুইজন অনেক খুশি হয়ে যায়। সাইতো বলে, এখন যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তাই গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমরা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দেব। সাইতোর দাদাজি বলে, এরকমটা তোমাকে কে বলেছে? তোমাদের বিয়েটা এখনই হবে, আমরা তোমাদের জন্য নতুন বাড়ির ব্যবস্থাও করে ফেলেছি। এটা বলে তারা আকানে আর সাইতোকে তাদের নতুন বাড়িতে নিয়ে আসে এবং বলে, আমরা এই বাড়িটার নাম দিয়েছি লাভনেস। তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের সমস্ত জিনিসপত্র আমরা এই বাড়িতে নিয়ে এসেছি এবং সবকিছুর ব্যবস্থাও করে দিয়েছি, এবং আমরা এটাও জানি তোমরা সবসময় অনেক ব্যস্ত থাকো, সেজন্য আমরা তোমাদের ম্যারেজ সার্টিফিকেটেরও ব্যবস্থা করে ফেলেছি। এখন থেকে তোমরা সারা জীবন এখানেই থাকবে। এটা বলে তারা চলে যায়। এইসব শুনে এরা দুইজন একদম স্পিচলেস হয়ে যায়। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করে সাইতো যখন দরজা বন্ধ করে তখন আকানে বলে, তুমি দরজা বন্ধ করছো কেন? তুমি কি আমাকে এখানে বন্দি করতে চাচ্ছ নাকি? সাইতো বলে, আমি দরজা বন্ধ করলেও তোমার কাছে কি খোলার জন্য হাত নাই নাকি? এভাবে ঝগড়া করে ভিতরে প্রবেশ করার পর বাড়িটাকে দেখে তাদের অনেক পছন্দ হয়। বাড়িটাকে ঘুরে ঘুরে দেখার সময় তারা দেখতে পায় এই বাড়িতে শুধুমাত্র একটাই খাট রয়েছে। সাইতো তার দাদাকে কল করে জিজ্ঞাসা করলে সে বলে, এখন তোমরা বিবাহিত, তোমাদের জন্য একটা খাটই যথেষ্ট, তোমাদের দুজনকে একসাথেই ঘুমাতে হবে, কেউ সোফায় অথবা ফ্লোরে ঘুমাতে পারবে না, তোমরা তোমাদের প্রথম রাতটাকে ভালোভাবে এনজয় করো। এটা বলে তারা কল কেটে দেয়।
আকানে বলে, তুমি কি সত্যি আমার সাথে ওটা করবে যেটা বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ করে? যদি আমার মন না থাকে তাহলে কি তুমি জোর জবরদস্তি করবে? তুমি তো এগুলো কিচ্ছু বুঝবে না, কারণ তুমি একটা মাথা মোটা। সাইতো বলে, আমি না, তুমি একটা মাথা মোটা। আকানে বলে, আমি মাথা মোটা না। আমি জানি তোমার মতো ছেলেরা এসব সিচুয়েশনে এরকম চিন্তা ভাবনাই করে, কিন্তু আমি এটা কোনোভাবেই হতে দিব না। সাইতো বলে, শান্ত হও, আমি এরকম কিচ্ছু করব না। আমি কোনো উল্টাপাল্টা কাজ করার মতো ছেলে না। তারপর তারা দুইজন রাত হওয়া পর্যন্ত একসাথে একটানা ঝগড়া করতেই থাকে। তারপর রাতে সারাদিন ঝগড়া করে ক্লান্ত শরীর নিয়ে তারা দুইজন একসাথে বিছানায় শুয়ে পড়ে। তারা দুইজন একসাথে ঘুমাতে অনেক লজ্জা পাচ্ছিল। সাইতো বলে, খাটটা অনেক ছোট, তারা ইচ্ছা করেই আমাদের জন্য ছোট খাট এখানে রেখেছে। আকানে বলে, তুমি আমাকে টাচ করার একদমই চেষ্টা করবে না। আমি কখনো কোনো ছেলের সাথে এরকম কিচ্ছু করিনি, আর আমি কখনো কারোর গার্লফ্রেন্ডও হইনি। সাইতো বলে, আমিও একদম তোমার মতোই কখনো কারোর বয়ফ্রেন্ড হইনি। তবে তুমি আমার সাথে বিয়ে করার জন্য রাজি কেন হলে? আকানে বলে, আমি সেটা বলতে পারবো না। আমি যদি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই তাহলে আমাকে আমার দাদির কথা মতোই চলতে হবে। সাইতো বলে, কিন্তু তারা যদি আমাদের বাচ্চা নেওয়ার কথা বলে তখন আমরা কি করব? এটা শুনে আকানে আবারও তার সাথে ঝগড়া করতে শুরু করে। পরের দৃশ্যে গল্পটা আবারও সেখানে চলে আসে যেখান থেকে এই সিরিজটা শুরু হয়েছিল। স্কুলে আকানে বলে, তুমি আমাদের কথা ক্লাসে কাউকে বলবে না। যদি তুমি কাউকে বলো যে তুমি আর আমি একসাথে ঘুমাই তাহলে তোমার খবর আছে। সাইতো মনে মনে বলে, আমি ওই মেয়েটার সাথেই বিয়ে করে ফেলেছি, যেই মেয়েটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি।